নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিগত কয়েক মাস কেন, বিগত 2 বছর ধরে যা চলছে তাতে বিনিয়োগকারীদের মনে এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই চলে আসছে যে সত্যি সত্যি বিনিয়োগ রাখা উচিত, নতুন করে কি বিনিয়োগ করা উচিত, নাকি বিনিয়োগ তারা একেবারেই ছেড়ে দেবেন। বহু মানুষের মনে এই প্রশ্নও রয়েছে যে এসআইপি যে আমরা করে চলেছি, সেই এসআইপি তো আদপেও কোনো ফল দিচ্ছে না, কারণ বিগত 2 বছরে সেই অর্থে নিফটির কোনো রিটার্নই নেই বলা চলে। তাহলে এমতো অবস্থায় বিনিয়োগকারীরা কি বিনিয়োগ সম্পূর্ণভাবে ছেড়ে দেবেন? ক্যাশ আসার পর বুঝতেই পারছেন যে ট্রেডারদের অবস্থাও খুব একটা ভালো নয়। আগের দিনই থিটা ডিকে নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম, সেখানে বোঝার চেষ্টা করছিলাম যে দেখুন, একদম দিনের শেষে গিয়ে নিফটি বা সেন্সেক্স বড্ড ইরাটিক বিহেভিয়ার দেখাচ্ছে। অর্থাৎ সেবির কথা অনুযায়ী যথেষ্ট রিটেল পার্টিসিপেশন বা ইনস্টিটিউশনাল পার্টিসিপেশন পোস্ট মার্কেট আওয়ার্স বা প্রি মার্কেট আওয়ার্সে না হওয়ার ফলে কিন্তু এই গন্ডগোলটা হচ্ছে বলে তাদের বেসিক্যালি ধারণা। কিন্তু আমাদের যে প্রশ্নটা, তাহলে এমতো অবস্থা আমরা করবোটা কি? কারণ ক্রুড অয়েলের মধ্যে ক্রুড অয়েল এখনো প্রায় $82 প্রতি ব্যারেল ট্রেড করছে, ব্রেন্ট ক্রুড প্রায় $88 প্রতি ব্যারেল ট্রেড করছে। সোনার দাম আজকের আবার উত্তুঙ্গ বলা চলে, প্রায় 1% বেশি বৃদ্ধি, রূপোর দাম 2.5% বেশি বৃদ্ধি। অর্থাৎ মধ্যবিত্তের আওতার বাইরে চলে যাচ্ছে সোনা এবং রূপো। ক্রুড অয়েলের দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ফলে বা দারুণভাবে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সমস্ত ফ্যাক্টরসের সঙ্গে অ্যাড করুন ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা, যারা বিগত 2 বছর লাগাতার তারা শেয়ার বিক্রি করে দিয়ে চলে গেছে। কিন্তু একটা এক্সেপশন রয়েছে, অগস্ট মাসে এখনো অবধি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা কিন্তু নেট বায়ার এখনো অবধি, অর্থাৎ আজকের অগস্টের 14 তারিখ অবধি যে লাস্ট ডেটা পাওয়া গিয়েছে সেই অনুযায়ী এফআইআইসরা আজকের দিন অর্থাৎ 14 আগস্ট কিন্তু তারা 500 কোটি টাকার উপর শেয়ার কিনেছেন। যদিও সংখ্যাটা বা পরিমাণটা অত্যন্ত কম, কিন্তু অগস্টের যে ডেটা, এফআইআই ডেটা, সেটা আমাদের মধ্যে কিছুটা নতুন করে আশার সঞ্চার করছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে সূচকগুলো দেখে আমরা সিদ্ধান্ত নেব যে সত্যি সত্যি বিগত 2 বছরের সমস্ত ধরনের সূচক, বেঞ্চমার্ক ইন্ডেক্স অর্থাৎ নিফটি এবং সেন্সেক্সের কথা বাদ দিলাম, এছাড়াও তো নিফটি ব্যাংক, নিফটি রিয়েলটি বা নিফটি ডিফেন্স, নিফটি অটো, নিফটি আইটি প্রভৃতি যে সূচকগুলো আছে, যেগুলো মানুষ নিয়মিত দেখে থাকেন, তাদের পারফরমেন্সটা একটু বোঝার চেষ্টা করব যে 2026-এ তাতে কেমন পারফরমেন্স ছিল। বিগত 2 বছর অর্থাৎ যেই সময় থেকে নিফটি আর সেই অর্থে কোনো নড়াচড়া দেখাতে পারেনি, তারা কীরকম বিগত 2 বছর রিটার্ন দিয়েছে এবং বিগত 5 বছরে প্রায় প্রত্যেকটা ইন্ডেক্স কীরকম রিটার্ন দিয়েছে সেটা বোঝার চেষ্টা করব। এছাড়া আরেকটা নতুন সূচক ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ তারা কিন্তু ইন্ট্রোডিউস করেছে, সেটা হচ্ছে নিফটি এফপিআই 150। এইটা কি বেসিক্যালি সেটা আমাদের বোঝার প্রয়োজন রয়েছে, এবং সেটার কাজ কি, কারা পার্টিসিপেট করবেন সেটা নিয়েও আমাদের আলোচনা আজকে থাকবে। শুরু করা যাক আজকের নিফটির পারফরমেন্স দিয়ে, অর্থাৎ বিগত 5 বছর, 2 বছর বা 1 বছর তাদের পারফরমেন্স সার্বিকভাবে কী ছিল। দেখুন, নিফটি 50 আজকে লাস্ট বন্ধ হয়েছে 24,366 পয়েন্টে, আজকেরও নেগেটিভে বন্ধ হয়েছে। এই বছরে অর্থাৎ 2026-এ 6.75% পতন, অর্থাৎ নিফটি নেগেটিভ রিটার্ন। বিগত 1 বছরে 1%-এর বেশি নেগেটিভ রিটার্ন, 2 বছরে 0.92% রিটার্ন, অর্থাৎ কিছুই রিটার্ন দেয়নি বিগত 2 বছরে। যে টাকা বিনিয়োগকারীরা বিনিয়োগ করে রেখেছিলেন 2 বছর আগে, প্র্যাকটিক্যালি সেই জায়গাতেই পড়ে রয়েছে নিফটি। কিন্তু ছবিটা বদলে যায় থার্ড ইয়ার, বিগত 3 বছরে যদি নিফটি রিটার্ন দেখেন, সেখানে দেখবেন যে 2 বছরে মাত্র 0.92% রিটার্ন নিফটি ডেফিনেটলি দিয়েছে বটে, কিন্তু বিগত 5 বছরের নিফটির রিটার্ন কিন্তু 25.37%। ইমপ্রেসিভ। 5 বছরে 47.41%, অর্থাৎ প্রায় 9.5%-এর কাছাকাছি ইয়ারলি রিটার্ন কিন্তু নিফটি দিয়েছে। এত পতন, এত জিওপলিটিক্যাল টেনশন সত্ত্বেও এটা আমাদের মাথায় রাখতে হবে। এইটা কেন বলা, তার কারণ ওভার এ লঙ্গার পিরিয়ড অফ টাইম নিফটি কিন্তু প্রায় 10.5%-এর মতন অ্যানুয়ালাইজ রিটার্ন লাগাতার দিয়ে যাচ্ছে বিগত বহু বছর ধরে, প্রায় 2 যুগ ধরে কিন্তু এই 10.5%-এর উপর রিটার্ন নিফটি দিয়ে ফেলেছে। সুতরাং কেবলমাত্র 2 বছরের রিটার্ন দেখে আমরা কখনোই ডিটারমাইন করতে পারি না
যে একজন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের সব কিছু শেষ হয়ে গেল, এইটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবার চলে আসছি নিফটি মাইক্রো ক্যাপ 250, অর্থাৎ অতি ক্ষুদ্র কোম্পানি নিয়ে গঠিত এই সূচক, সেটা 16% রিটার্ন দিয়েছে বিগত 2 বছরে। 110 মাফ করবেন, এই বছর 2026-এ 16%-এর উপর রিটার্ন দিয়েছে, বিগত 2 বছরে 10%-এর উপর রিটার্ন দিয়েছে, 3 বছরে সম্পূর্ণ চিত্রটা বদলে যাচ্ছে, 76.9% রিটার্ন দিয়ে ফেলেছে নিফটি মাইক্রো ক্যাপ। দেখুন 2 বছর থেকে 3 বছরের মধ্যে ফারাকটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ 3 বছরের রিটার্ন 5 বছরের রিটার্ন সার্বিকভাবে কিন্তু আউটস্ট্যান্ডিং রিটার্ন হিসাবে সেটা প্রমাণিত হচ্ছে। নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, সেটা নেগেটিভ 8.43% রিটার্ন 2026-এ, 1 বছরে 1.84% রিটার্ন, কিন্তু 2 বছরে 12.56% রিটার্ন, 5 বছরে 67.44% রিটার্ন, অর্থাৎ প্রায় 13.5% বেশি রিটার্ন কিন্তু নিফটি অয়েল অ্যান্ড গ্যাস পার ইয়ার দিয়েছে। নিফটি রিয়েলটির কথা বলি, 5 বছরে 127% রিটার্ন দিয়েছে, 5 বছরে বিনিয়োগকারীদের দ্বিগুণের বেশি সম্পদ সৃষ্টি করে দিয়েছে। 2 বছরে কিন্তু নিফটি রিয়েলটি নেগেটিভ রিটার্ন দিয়েছে 12.46%। তার মানে 2 বছরে যদি খেয়াল করে দেখেন অধিকাংশ কিন্তু ইন্ডাইস আন্ডার পারফর্ম করেছে, 3 বছরে ভালো পারফরমেন্স, 5 বছরে খুব ভালো পারফরমেন্স। এবার নিফটি মেটাল কিন্তু বিগত কয়েক বছর ধরে, সেটা 2026 বলুন, বিগত 2 বছর বলুন, বিগত 5 বছর বলুন, সেটা আউট পারফর্ম করে যাচ্ছে মার্কেটকে। এই কেবলমাত্র 2026-এ 16% রিটার্ন নিফটি মেটাল ইতিমধ্যে দিয়ে দিয়েছে, 2 বছরে 46%-এর বেশি রিটার্ন দিয়েছে, এবং বিগত 5 বছরে বিনিয়োগকারীদের সম্পদ দ্বিগুণ করে দিয়েছে, 123.16% রিটার্ন। নিফটি ফাস্ট মুভিং কনজিউমার গুডস, এটা নিফটির মতনই আন্ডার পারফর্ম করছে, এই বছরে 12.5%-এর নেগেটিভ রিটার্ন, 2 বছরে 20%, প্রায় 20.7%, মানে প্রায় 21%-এর নেগেটিভ রিটার্ন, কিন্তু আবার 5 বছরে 31.69% রিটার্ন দিয়েছে, যদিও সেটা আহামরি কিছু না, ব্যাংক ফিক্সড ডিপোজিটের মতন রিটার্ন, কিন্তু তাও তো রিটার্ন এইটুকু ধরা যেতে পারে। তার মানে নিফটি ফাস্ট মুভিং কনজিউমার গুডস তারা বিগত 5 বছর ধরে আন্ডার পারফর্ম করে যাচ্ছে, যেভাবে নিফটি 50 সেটা বিগত 2 বছর ধরে আন্ডার পারফর্ম করে যাচ্ছে। নিফটি পিএসইউ ব্যাংক দেখলে কিন্তু চমকে যাবেন, এই বছর 2.41% পজিটিভ রিটার্ন, 2 বছরে 29%, 5 বছরে আউটস্ট্যান্ডিং, মানে সবচেয়ে যতগুলো সূচক রয়েছে তার মধ্যে সম্ভবত সবচেয়ে ভালো রিটার্ন দিয়েছে নিফটি পিএসইউ ব্যাংক, 265.92%, 3 গুণেরও বেশি রিটার্ন মাত্র 5 বছরে দিতে সক্ষম হয়েছে পিএসইউ ব্যাংক, অর্থাৎ সরকারি ব্যাংকগুলো। নিফটি আইটি, সেটা আরেকটা অত্যন্ত খারাপ পারফর্মিং সেটা ইন্ডেক্স বা সূচক, 17% নেগেটিভ রিটার্ন এই বছরে, 2 বছরে 21%-এর বেশি নেগেটিভ রিটার্ন, বিগত 5 বছরে একটি সূচক যেটা সত্যি নেগেটিভ রিটার্ন দিয়েছে, অর্থাৎ বিগত 5 বছর ধরে সবচেয়ে খারাপ পারফরমেন্স করে আসছে নিফটি আইটি। নিফটি অটো, এই বছর 3.61% রিটার্ন, 2 বছরে 16.41% রিটার্ন, 5 বছরে আউটস্ট্যান্ডিং রিটার্ন, 186.96% রিটার্ন দিয়েছে নিফটি অটো। সুতরাং যারা টাটা মোটরসকে নিয়ে দুঃখ করছেন, মহিন্দ্রাকে নিয়ে দুঃখ করছেন, মারুতিকে নিয়ে দুঃখ করছেন, অশোক লেল্যান্ডকে নিয়ে দুঃখ করছেন, তাদের জন্য এইটা কিন্তু আই ওপেনার, অর্থাৎ বিগত 5 বছর ধরে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কিন্তু নিফটি অটো দিতে সক্ষম হয়েছে। নিফটি মিড ক্যাপ বিগত 1 বছরে 12.7, মানে এই বছরে 12.79% পজিটিভ রিটার্ন। নিফটি ব্যাংক, সেটা 15.61% রিটার্ন এই বছরে, 5 বছরে 58.95% রিটার্ন, অর্থাৎ সূচকগুলো দীর্ঘমেয়াদী সময় তারা কিন্তু ভালো পারফরমেন্স করে দিতে সক্ষম। কেবলমাত্র 5 বছরের ডেটা আপনাদের দিয়েছি, 10 বছরের ডেটা যদি দিতাম তাহলে বুঝতে পারতেন যে সমস্ত সেক্টর, প্র্যাকটিক্যালি সমস্ত সেক্টর, তারা ব্যাংকে বা ফিক্সড অ্যাসেটের থেকে রিটার্ন অনেক বেশি দিয়েছে, ইনফ্লেশনকে সহজেই বিট করতে সক্ষম হয়েছে, লং টার্ম ওয়েলথ ক্রিয়েট করতে সক্ষম হয়েছে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য। সুতরাং ধৈর্য, লেগে থাকার ক্ষমতা, এখন যারা এই ধরনের বাজারে, যেখানে বাজারে প্র্যাকটিক্যাল কোনো মুভমেন্টই নেই,
যারা অনেক মানুষ অভিযোগ করছেন যে তাদের পোর্টফোলিও নেগেটিভ রিটার্ন দিচ্ছে। প্রশ্নটা হচ্ছে যে আপনারা কি সত্যি সত্যি কোয়ালিটি কোম্পানিগুলোতে বিনিয়োগ করছেন? আপনারা যদি অতি ক্ষুদ্রতম মাইক্রো ক্যাপ কোম্পানিজগুলোতে বিনিয়োগ করে থাকেন এবং সেগুলো যদি ভালো ম্যানেজমেন্ট না থাকে, যদি তাদের ইয়ার অন ইয়ার গ্রোথ না থাকে, মাথার উপর ঋণ বেশি থাকে, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 20-র ওপর যদি না থাকে, ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো যদি না থাকে, রিটার্ন অন অ্যাসেট 1-এর ওপর যদি না থাকে, কি করে প্রত্যাশা করবেন যে আপনার পোর্টফোলিওতে এই খুব মাঝারি মানের স্টক থাকবে অথচ সেটা আউট পারফর্ম করবে বা পজিটিভ পারফরমেন্স দেখাবে? সুতরাং নিজের পোর্টফোলিও সম্পর্কে অত্যন্ত সতর্ক থাকুন। প্রয়োজনীয় একজন সেবি রেজিস্টার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্য নিন, কারণ যদি লং টার্ম ওয়েলথ ক্রিয়েট করতে হয় আপনাদের বুঝতে হবে যে সবুরে মেওয়া ফলে ধৈর্য ধরতে হয়, বাজারে কামড়ে পড়ে থাকতে হয়, তবে কিন্তু ওয়েলথ ক্রিয়েশন সম্ভব। এবার চলে আসি নিফটি ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্স 150 এর মানেটা কি দাঁড়াচ্ছে। দেখুন, এর উদ্দেশ্যটা হচ্ছে এমন একটা পোর্টফোলিও তৈরি করা যেখানে টোটাল যে স্টকস রয়েছে, মোস্ট লিকুইড স্টকস অর্থাৎ নিফটি 500 স্টকসগুলোর মধ্যে মোস্ট লিকুইড স্টকস নিয়ে, যাদের ট্রেডিং করতে কোনো অসুবিধা নেই, যাদের ভলিউম নিয়ে কোনো অসুবিধা নেই, অ্যাম্পল লিকুইডিটি রয়েছে, বাজারে যখন কিনে যখন খুশি বিক্রি করে দেওয়ার সুবিধা রয়েছে, এরকম 150টি স্টক নির্বাচন করা হয়েছে। শুধু তাই না, এটা তো গেল এক নম্বর ক্রাইটেরিয়া। 2 নম্বর হচ্ছে সেই ধরনের স্টকস যে স্টকসগুলোতে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্সরা বিনিয়োগ করতে আগ্রহী হলেও হতে পারেন এবং যার যথেষ্ট ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে। ফ্রি ফ্লোট মানে আর কিছুই না, যেখানে সাধারণত প্রোমোটার্সরা সেই কিন্তু শেয়ারস হোল্ড করে বসে রয়েছেন এমনটি নয়, যেগুলো বাজারে ট্রেডিংয়ের জন্য অ্যাভেলেবেল, এমন শেয়ারসকে বলা হয় ফ্রি ফ্লোট। এবং এই ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন উপর বেস করে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্স তারা কিন্তু এই ধরনের স্টকসগুলো দেখে স্টকস কিনতে আগ্রহী হতে পারে। সুতরাং এবং আরেকটা ক্রাইটেরিয়ান যেটা এই ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 150-র মধ্যে থাকবে, সেটা হচ্ছে এদের ম্যাক্সিমাম পারমিসেবল লিমিট অবধি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা কত বেশি পার্সেন্টেজ তারা স্টক হোল্ড করতে পারেন বা তারা শেয়ার হোল্ড করতে পারেন একটি নির্দিষ্ট কোম্পানিতে। যে কোম্পানি যত বেশি সুযোগ বা সুবিধা দেবে একটা এফপিআইকে তাদের শেয়ার হোল্ডিং ইনক্রিজ করার ক্ষেত্রে, তাদের এফপিআই দেশতে সুযোগ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা মাথায় রাখতে হবে। শুধু তাই না, এটা ডেরাইভেটিভসের মধ্যেও একে ইনক্লুড করা আছে। 3 মান্থলি এদের এক্সপায়ারি হবে। লাস্ট এক্সপায়ারি যেদিন শেষ হবে লাস্ট এক্সপায়ারি মান্থের মঙ্গলবার, সেইটা কিন্তু শেষ পর্যন্ত সেই দিনটাতে সেই মঙ্গলবারটা অর্থাৎ থার্ড মান্থের মঙ্গলবার, লাস্ট সপ্তাহের মঙ্গলবারে এর এক্সপায়ারি হবে, অর্থাৎ এফপিআই 150। আপাতত এইটা কিন্তু এই এফপিআই 150 এটা দাঁড়ায় না যে এইটা দেখে বিনিয়োগকারীরা ডিসাইড করবেন যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা কোন শেয়ারের ব্যাপারে ইন্টারেস্টেড বা কোন শেয়ার তারা কিনছেন, এটা কিন্তু নয়। উদ্দেশ্যটা হচ্ছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্সরা কোন কোন শেয়ারে ম্যাক্সিমাম শেয়ার কিনতে পারেন বা তাদের অংশীদারিত্ব বৃদ্ধি করতে পারেন, সেই উদ্দেশ্যে কিন্তু এফপিআই 150 করা। এটা থেকে আরেকটা আন্দাজও তৈরি হবে যে যেখানে ভালো শেয়ারস রয়েছে এবং ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্সদের অংশীদারিত্ব বাড়াবার সুযোগ রয়েছে, সেই ধরনের কিন্তু কোম্পানিগুলোর প্রতি এফপিআইসদের তাদের ইন্টারেস্ট থাকবে এবং খুব স্বাভাবিকভাবে এইটা এক ধরনের ট্র্যাকার বলা যেতে পারে, অর্থাৎ নাম্বার অফ অ্যাভেলেবল শেয়ারস এবং ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্সদের জন্য যেটা ম্যাক্সিমাম লিমিট অবধি তারা কিনতে পারেন, এটা কিন্তু উদ্দেশ্য। যাক, আজকে এখানেই শেষ করছি। এইটুকুনি বলা, আজকের এই এপিসোডটা এই কারণেই বলা যে হতাশ হওয়ার তো কোনো প্রশ্নই নেই। 1 বছরের রিটার্ন বা 2 বছরের রিটার্ন দেখে সার্বিকভাবে ভারতীয় শেয়ার বাজারের রিটার্ন ডেফিনেটলি ডিটারমাইন করা যায় না। ইউজুয়ালি দেখুন, সমস্ত ইন্ডাইসের ক্ষেত্রে মোর অর লেস ওভার এ ভেরি লং পিরিয়ড অফ টাইম, অর্থাৎ অতি দীর্ঘমেয়াদী সময় তাদের অন্তত 10 থেকে 17% অবধি তাদের অ্যানুয়ালাইজড রিটার্ন কিন্তু রয়েছে, যেটা দারুণ ইমপ্রেসিভ। এছাড়া আপনাদের পোর্টফোলিওতে শেয়ার কিন্তু অত্যন্ত সচেতনভাবে সেটা আপনাদের কিন্তু খুঁজে বের করতে হবে। তাতে বিনিয়োগের কথা যদি
ভাবেন সেটা দীর্ঘমেয়াদী সময়ের জন্য বিনিয়োগ করতে হবে, কারণ খুব ভালো কোম্পানির শেয়ারও আন্ডার পারফর্ম করতে পারে। যেরকম আপনারা সম্প্রতিকালে দেখছেন এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে, যাকে ব্লু চিপ অফ দ্য ব্লু চিপস বলা হয়, অর্থাৎ সেরা কোম্পানি বলা হয়, সেটাও 2 বছর ধরে নেগেটিভ রিটার্ন দিচ্ছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সেটা আন্ডার পারফর্ম করে যাচ্ছে। অর্থাৎ সেরা কোম্পানিগুলো একটা দীর্ঘমেয়াদী সময় আন্ডার পারফর্ম করতে পারে। যেমন আইটিসি বিগত 1 বছর ধরে মারাত্মক আন্ডার পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে। হিন্দুস্তান ইউনিলিভার সেটা বিগত 2 বছর ধরে মারাত্মক আন্ডার পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে। তার মানে কি এটা বোঝায় যে এরা অত্যন্ত খারাপ মাপের কোম্পানি? উত্তর হচ্ছে এরা ভারতের সেরা কোম্পানিগুলোর মধ্যে অন্যতম, কিন্তু বিগত 2 বছরে এদের আন্ডার পারফরমেন্স কোনোভাবেই ইন্ডিকেট করে না যে এরা ভবিষ্যতে আউট পারফর্ম করতে পারবে না। প্রত্যেকটির একটা সাইকেল থাকে, প্রত্যেকটা কোম্পানি ব্যাড ফেজের মধ্যে দিয়ে যায়। কেবলমাত্র এইটা আমাদের মাথায় রাখা যে খারাপ সময় প্রত্যেকেরই আসে এবং খারাপ সময় কেটে যায়, বিশেষ করে ভালো কোম্পানির ক্ষেত্রে, এবং তারা আবার সুযোগ বুঝে আবার কিন্তু উত্থানমুখী হয়। আজকে এখানে শেষ করলাম। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার, যে কোম্পানিসগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের ভেস্টেড ইন্টারেস্ট থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার ম্যানেজ বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ার বা কোনো অ্যাসেটে বাই সেল সে ততটা ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেমি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন বা নিজের ডিউ ডিলিজেন্স করুন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।